হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের 264 পাতায় যে স্কুলটা আছে সেটা। ঠিক আছে, 264 পাতার স্কুলটা, এটা হচ্ছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। ঠিক আছে, তো সেটা আমরা শুরু করব। তবে শুরু করার আগে কিছু কথা বলি। প্রথমত, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাওনি, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং সেই সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো বিভিন্ন রকমের পড়াশোনার যে স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য। ঠিক আছে, এই সাথে সাথে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যত প্রবলেম সেগুলো সব সব সলভ তোমরা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের গাইডের জন্য আমি আছি। ঠিক আছে, যা সমস্যা হবে, কোনো টপিক বুঝতে অসুবিধা হলে, কোনো কোশ্চেন অসুবিধা হলে সেটা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের 5 নম্বর যে স্কুলটা আছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, আমরা সম্পূর্ণ স্কুলটা এখানে করব। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি কি? সেটি কিন্তু ত্বরণ, তাই তো। কার্যের মাত্রার সংকেত কী হবে? কার্যের মাত্রার সংকেত হচ্ছে ml² t-2। ঘনকোণের কী নেই? বলছে ঘনকোণের মাত্রা নেই, একক নেই। মাত্রা নেই, একক আছে। ঘনকোণের ক্ষেত্রে কিন্তু মাত্রা নেই কিন্তু একক আছে। ঘনকোণের একক কি? রেডিয়ান আর স্টেরেডিয়ান। কোণের একক রেডিয়ান আর ঘনকোণের একক স্টেরেডিয়ান। তাহলে মাত্রা নেই কিন্তু একক আছে। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত হয় তা হলো ভরবেগ, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। যে সম্পর্ক থেকে একটি বস্তুর ভর পাওয়া যায় তা হলো, আমরা জানি F=ma, আমরা জানি। তাহলে এখান থেকে m= কী হবে? F/a হওয়া উচিত। তাহলে ভর বাই ভর, এ মানে হচ্ছে বল, বল বাই ত্বরণ, তাই তো। বলছে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা কত? 0। ঠিক আছে, এটাই কিন্তু নিউট্রন বিহীন একটা কণা। ঠিক আছে, প্রোটিয়াম বা H1 বা সাধারণ হাইড্রোজেন বলা হয় H1। তাহলে ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যাও 1, একের থেকে একবার দিলে 0, নিউট্রন সংখ্যা 0। 31-15 ফসফরাস, আর 32 হলো সালফার। এর মধ্যে সম্পর্কটি হলো পরস্পরের কী? দেখো, 31 থেকে 15 বার দিলে 16 হয়, 32 থেকে 16 বার দিলেও 16 হয়, অর্থাৎ এদের নিউট্রন সংখ্যা সমান, তাই এটা পরস্পরের আইসোটোন। ঠিক আছে, তারপরে বলে যে একটি পরমাণু দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কটি? তো আমাদের সূত্রটা হচ্ছে 2n²। তাহলে 2 × n মানে কত? 1। 1 মানে 1, 2, সরি n মানে হচ্ছে 2, এখানে দ্বিতীয় কক্ষ বলেছে। তাহলে 2 × 4, 4 × 8, তাহলে উত্তর কত হবে? 8টি হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের গ্রুপের কোশ্চেন। গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলেছে দেখে নাও। গ্রুপ বি এর কোশ্চেন বলছে যে সত্য বা মিথ্যা লিখতে বলছে। ঠিক আছে, সত্য মিথ্যার প্রথম কোশ্চেন, যে তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে মিথ্যা, কারণ এর তড়িৎ প্রবাহ একটা কী রাশি? স্কেলার রাশি। কী রাশি? স্কেলার। ঠিক আছে, তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো আমাদের, বলছে ফার্মি এবং মিটারের মধ্যে সম্পর্ক কী? তাহলে আমরা জানি 1 ফার্মি, দেখে নাও উত্তরটা। বলছে 1 ফার্মি সমান 10⁻⁵ মিটার। বলছে আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ মৌলিক একক। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর কোন ভৌতরাশিকে নির্দেশ করে? এটা হচ্ছে ত্বরণ। বেগ সময় বলেছে ত্বরণকে নির্দেশ করে। এই কোশ্চেনটা কিন্তু আমি আগের দিনে বলেছিলাম, মানে আমি আগের স্কুলটা করার সময় বলেছিলাম এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এটা অবশ্যই করবে। এই স্কুলেও কিন্তু আছে, আগের স্কুলেও ছিল। বলছে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এটা কিন্তু সত্য। এর ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়, প্রথম গতিসূত্রকে। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা বলে আমি আগে 2-1বার দেখেছি কোশ্চেনটা। ড্যাশ বলের ক্রিয়ায় একটি বস্তুর আকার পরিবর্তিত হয়। অ্যাকচুয়ালি না, এটা ঠিক আছে তোমার সিলেবাস এটি, কিন্তু এই বিকৃতি জিনিসটা কী সেটা আমরা অ্যাকচুয়ালি এখন পড়বো না, সেটা আমাদের পরের পরীক্ষায় আছে। ঠিক আছে, তাহলে বিকৃতি একটা বল, তারপর বলের ক্রিয়ায় কিন্তু বস্তুর আকার পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, বলছে রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ড্যাশ কণা ব্যবহার করেছিলেন। অ্যাকচুয়ালি এটা কণা না, ড্যাশ পাত ব্যবহার করেছিলেন বা ড্যাশ ব্যবহার করেছিলেন হবে, এটা হবে সোনার পাত। পাতলা সোনার পাত ব্যবহার করেন। ঠিক আছে, বলে যে প্রোটিনের তরিদাধানের প্রকৃতি কী? এটার উত্তর হবে ধনাত্মক, তাই না। প্রোটিন কিন্তু কী হয়? ধনাত্মক তরিদাধান। ওকে, বলছে সত্য মিথ্যা লিখতে বলছে একই মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন, এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, এটা কিন্তু সত্য, এটার ব্যাখ্যাও পরীক্ষায় আসে। ঠিক আছে, আগে 2-3টে স্কুলের আগে যে 4টি স্কুলে গেছে তার মধ্যে থেকে এসছে, দুটো স্কুলে এসছে। সাধারণ তুলাযন্ত্রের সুবিধার সত্য কী? তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার, তোমাদের বইয়ের 13 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে।
তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি উত্তরটা, ঠিক আছে। এই যে বলেছে তুলা যন্ত্র সুবিধি হবার শর্তগুলো কী কী, 1, 2, 3, দেখো অনেকগুলো শর্ত দেওয়া আছে, 4টে মোট শর্ত দেওয়া আছে এখানে, এটা কিন্তু মুখস্থ করবে, এখান থেকে এই অবধি কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো একই সঙ্গে সুবিধি তুলা কাকে বলে এটাও দেখে নেবে একেবারে, ঠিক আছে। তারপরে যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন, এটাও তোমরা পেয়ে যাবে একই বইতেই, একই পাতায় দেখো পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্সের 13 নম্বর পাতায়। দেখে নাও উত্তরটা, এই যে দেওয়া আছে যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন, এর কারণ এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, প্রদত্ত রাশিগুলির মাতৃক সংকেত লেখো। তো দেখে নাও, তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 8, তো তোমরা পেয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা একই পাতায় আছে বলে আমি এটা এখানে দাগিয়ে দিচ্ছি, তো এটা লিখে দিতাম পেজ নাম্বার 8, এটা ভট্টাচার্য ব্রাদার্স বইতে, তোমরা একটা খাতায় লিখে নিতে পারো যদি তোমাদের বইতে না থাকে। দেখো ঘনত্ব বলেছে, ঘনত্বের মাত্রা কত, এই যে ml-1 হচ্ছে l-3 T0, ঠিক আছে, এটা বলতে পারো তুমি। তারপরে বলের মাত্রা বলেছে, বলের মাত্রা কত ml(T⁻²), তাই তো। তারপরে বলেছে কার্য, এই কার্য সরাসরি চাইনি, চেয়েছে শক্তি, শক্তির মাত্রা যা হয় কার্যের মাত্রাও তাই হয়, ঠিক আছে। তাহলে কার্যের মাত্রা কত হবে ml²T⁻², এবং তার একটা চেয়েছে দেখো যে ভরবেগ, তো ভরবেগের মাত্রা কী হবে ml(T⁻²1), ঠিক আছে। এই যে 4টে মাত্রা বলে আমি এগুলো খাতায় একটু লিখে নেবে তোমরা। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, ঠিক আছে, এই উত্তরটা দেখে নাও কী হবে। এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন বইতে, ঠিক আছে, রায়মার্টিন বইতে তোমরা এটা পেয়ে যাবে 83 পাতা, ঠিক আছে। দেখে নাও উত্তরটা কী বলছে। এই যে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, 1 নম্বর কোশ্চেন, এর ব্যাখ্যা কিন্তু এখান থেকে এ পর্যন্ত লিখতে হবে উইথ চিত্র। দেখো চিত্রটা কিন্তু পাখির ছবি আঁকার দরকার নেই, শুধু এই লাল কালারের যেগুলো আঁকা আছে না, শুধু এইটুকু আঁকলেই হবে, ঠিক আছে। এই যে তোমার পুরো পাখির ছবিটা আঁকার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে এটা সবটা কিন্তু লিখবে উইথ চিত্র সহ কিন্তু করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, যে 10 কেজি ভরের একটা বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তাহলে বলছে যে বস্তুটির ভরবেগ কত। আমরা জানি ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, তার ভর কত বলা আছে, ভর বলা আছে দেখো 10 কেজি, ঠিক আছে, এবং বেগ ভি দেওয়া আছে কত, ভি দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের ভরবেগ পি, যদি ভরবেগকে পি দিয়ে লেখা হয়, তাহলে এম ইন্টু ভি, ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, তাহলে 10 × 20, তাহলে কত হবে 20 × 10 200 কেজি, ঠিক আছে। একক কী হবে কেজি মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের ভরবেগের একক, ঠিক আছে, ভরবেগের একক। তাহলে উত্তর কত হবে 200 কেজি মিটার পার সেকেন্ড। বলছে কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলকে কী করতে হয়, কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে বই আছে সেই বইতে পেজ নম্বর 71 রায়মার্টিন বইয়ের, পেজ নম্বর 71 রায়মার্টিন। যেখানে উত্তরটা কী হবে, এই যে দেওয়া আছে এখানে কম্বল দেওয়া আছে, এখানে কার্পেট দেওয়া আছে, ঠিক আছে, ব্যাপারটা একই, উত্তর একই হবে, যে কার্পেট ধুলো ঝাড়ার সময় কার্পেটকে লাঠি দিয়ে পেটানো হয় কেন। তো উত্তরটা 3 নম্বর কোশ্চেন, মানে উত্তর এখানে লেখা আছে, এই যে লাঠি দিয়ে আঘাত করার সময় কার্পেটে বা কম্বলে গতি অবস্থা সৃষ্টি হয়, কিন্তু কম্বলের মধ্যে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের অবস্থানেই থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধূলিকণাগুলি নিচে পড়ে যায়, ঠিক আছে, এটুকু কিন্তু লিখে দেবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। একটি স্পর্শহীন বল কী হতে পারে, অভিকর্ষ বল হতে পারে, মহাকর্ষীয় বল হতে পারে, ঠিক আছে, চুম্বকীয় বল হতে পারে, তো আমি মহাকর্ষীয় বল দিলাম। মহাকর্ষীয় বল একটা কিন্তু স্পর্শহীন বল, মহাকর্ষীয় বল, ঠিক আছে। তারপরে বলেছে এসআইতে বলের পরম একক কী, বলের পরম একক হচ্ছে নিউটন, ঠিক আছে, নিউটন। নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। এই নিউক্লিয় বলের বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নম্বর 76 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের, ঠিক আছে, 76 পাতা। দেখে নাও উত্তরটা কী হবে, 76 বলেছে, এই যে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখান থেকে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, 4টে মতো দেওয়া আছে, এটা কিন্তু মুখস্থ করবে। এই কোশ্চেনটাও কিন্তু আমি অনেকগুলো স্কুলেই দেখেছি আগে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, নিউক্লিয় বলটা। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, নিউক্লিয় বলের দুটো বৈশিষ্ট্য হয়ে গেল। ক্লোরিন 3517 পরমাণুতে প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা সবাই জানি এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনে বলছে ক্লোরিন 3517, ক্লোরিন 3517, তো এই ভর সংখ্যা কত 35, আর তলায় পারমাণবিক সংখ্যা 17, যা পারমাণবিক সংখ্যা তাকে আমরা প্রোটন সংখ্যা বলি, তো ইলেকট্রনের সংখ্যা কত হবে 17 হবে, ঠিক আছে। আর আমাদের চেয়েছে কি নিউট্রন সংখ্যা,
তাহলে নিউটন সংখ্যা কত হবে? এই যে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বাদ দিই, মানে 35 থেকে 17 বাদ দিলে কত হয়? 18। এটা কিন্তু আমাদের নিউটন সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে তোমার 17 আর নিউটন সংখ্যা হবে 18। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম পরমাণু ক্রমাঙ্ক 12 আর 19 হলে ইলেকট্রন বিন্যাস কত? দেখো ম্যাগনেসিয়ামের কত বলেছে? 12। তা ম্যাগনেসিয়াম Mg সমান 12, ইলেকট্রন বিন্যাস করলে দেখো প্রথম কক্ষপথে দুটো, তারপর এটাই 8টা, 8 আর 2 10, আর হাতে দুটো পড়ে আছে, দুটো থাকবে। ঠিক আছে, আর বলেছে পটাশিয়ামের কত বলেছে? 19। 19-এর ক্ষেত্রে 2, 8, 10, এই 8 আর 2 10 হচ্ছে, তারপরে কক্ষপথে 9টা দিতে পারবো না, তোমরা তো ভাবছো 9টা হবে এখানে, তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন ধরে, কিন্তু এখানে 9টা দেওয়া যাবে না, কারণ যে কক্ষপথ তার লাস্ট কক্ষপথ হবে সেই কক্ষপথে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। যদি আমি এখানে 9 দিই তাহলে এটাই লাস্ট কক্ষপথ, এবং এই কক্ষপথে দেখতে পাচ্ছি আমি 8টার বেশি ইলেকট্রন চলে যাচ্ছে, সুতরাং আমি এখানে 8, 9 না লিখে এখানে আমি লিখতে পারি 8, এবং তারপরে কক্ষপথে একটা, এখন লাস্ট কক্ষপথ কিন্তু এইটা, এবং এই কক্ষপথে কিন্তু 8-এর কম অর্থাৎ একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8, 1। ঠিক আছে, বলছে প্রদত্ত নিউক্লিয়ারগুলি থেকে আইসোটোপ এবং আইসোবার খুঁজে বার করো। তাহলে এর মধ্যে দেখতেই পাচ্ছ 16। তো আইসোটোপ কারা? যাদের নিচেরগুলো সমান হয়, মানে অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে এটা আইসোটোপ এবং এটা কিন্তু আইসোটোপ। ঠিক আছে, একটা জিনিস বলি, দেখো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন জিনিসটা একটু দেখে নাও কীভাবে মনে রাখবে। আইসোটোপ, ঠিক আছে, আইসোবার লিখে নিয়ে আগে, তারপরে বোঝাচ্ছি। আইসোবার আর আইসোটোন, আইসোটোন, এই তিনটের ক্ষেত্রে দেখো আইসোটোপ মানে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যাই বলো না কেন, দেখো লাস্টে প আছে, এরও দেখো স্টারে প আছে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, এটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যাদের সমান হয়, পরমাণু ক্রমাঙ্ক কি সমান। আচ্ছা, তারপরে আইসোবার, এটা হচ্ছে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা কিন্তু সমান। কীভাবে মনে রাখবো? তো এর মধ্যে কি আছে? র আছে না, এর মধ্যেও দেখো র আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে এই র মিলা আছে, তাহলে এটা ভর সংখ্যা সমান। ঠিক আছে, আর আছে কি দেখো আইসোটোন, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। কীভাবে মনে রাখবো বুঝতেই পারছো, এর লাস্টে দন্তান্ন আছে, এর স্টার্টিংয়ে দন্তান্ন আছে, এটা মিল আছে, তাই বলে এটা এইভাবে মনে রাখবো। ঠিক আছে, এই তিনটে কিন্তু এইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে, অসুবিধা হবে না কিছু। ঠিক আছে, তারপরে বলছে আইসোবার কোনগুলো? আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান, অর্থাৎ আইসোবার মানে হচ্ছে এইটা এবং এটা কিন্তু আইসোবারের মধ্যে যাবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে গ্রুপ ডি এর কোশ্চেন। কী বলছে গ্রুপ ডি এর কোশ্চেনে? বলছে আয়তনবাবক চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করা হয়। তো তোমরা পেয়ে যাবে তোমাদের যে রায়মার্টিনের বই আছে তার 29 নম্বর পাতায়। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা কী হবে। রায়মার্টিন বইয়ের 29 নম্বর পাতায় আছে উত্তরটা। এই যে বলেছে সাধারণ তুলযন্ত্র এবং কি বলছে, সাধারণ তুলযন্ত্র এবং হচ্ছে মাপুনি চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কীভাবে নির্ণয় করবে। এটা কিন্তু 4 নম্বর স্কুলেও এই কোশ্চেনটা ছিল, 5 নম্বর স্কুলেও ছিল, এবং আগে প্রথম দিকে একটা স্কুল করেছিলাম সেখানে এই কোশ্চেনটা ছিল। অলরেডি 5টা স্কুলের মধ্যে 3টে স্কুলে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এর উত্তরটা কোথা থেকে লিখবে, এখান থেকে শুরু করে একদম কিন্তু পরপর এগুলো সব লিখতে লিখতে চিত্র আগলে ভালো, না আগলে আরও ভালো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তারপরে তো এফ দিয়ে লিখবে সব, লেখার পরে পরের পাতায় উল্টাবে। ঠিক আছে, পরের পাতা উল্টে এই লাইনটা বলো তোমার লিখতে হবে। ঠিক আছে, এই 2 লাইন এই পর্যন্ত লিখতে হবে, মনে থাকবে। তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে এককে দুটি প্রয়োজনীয়তা লেখো। এটা তোমরা কোথায় পেয়ে যাবে? তোমাদের যে বইটা যে টেক্সট বুক তার 2 নম্বর পাতায় পেয়ে যাবে, পেজ 2, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, এবং একই সঙ্গে বলেছি একক বিন ভৌত রাশি একটা উদাহরণ দাও। অনেকগুলো উদাহরণ আছে, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একক বিন ভৌত রাশি যেমন পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক ভর, যেটা পারমাণবিক সংখ্যা নয় পারমাণবিক ভর। তো এককের প্রয়োজনীয়তা দেখে নাও, এই যে এককের প্রয়োজনীয়তা আছে, অনেকগুলো এককের প্রয়োজনীয়তা আছে, 1, 2, 3 এই পর্যন্ত। ঠিক আছে, তোমাদের এবার পছন্দ মতো 1, 2 মুখস্থ করে নেবে, 2 মতো মুখস্থ করে নেবে। ঠিক আছে, আর এককবিহীন ভৌত রাশি কারা কারা? পারমাণবিক ভরে এককবিহীন ভৌত রাশি, আপেক্ষিক গুরুত্বে এককবিহীন ভৌত রাশি। ঠিক আছে, এছাড়াও কী কী আছে? এছাড়া হচ্ছে আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভর, আপেক্ষিক আর্দ্রতা, সবই কিন্তু এককবিহীন ভৌত রাশি। ঠিক আছে, তো এখানে কোনটা লিখবো? বিকৃতি লিখে দিলাম, সবচেয়ে সোজা আছে বিকৃতি। ঠিক আছে, তারপরে বলেছে লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটি প্রমাণ করো। তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 26-এ, পেজ নাম্বার 26 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, 26 নম্বর পাতায় চলে যাও,
এই 26 নম্বর পাতায় গিয়ে দেখো এই কোশ্চেনটা অলরেডি আছে, ঠিক আছে। এই যে দেওয়া আছে যে এস ইজ ইকুয়াল টু বেগ সময় লেখচিত্র থেকে প্রমাণ, সম্পর্কটা প্রমাণ। এটা কিন্তু পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা কিন্তু লিখতে হয়, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস অফ এটি স্কোয়ার। তারপরে দেখো আছে এটি রোলারকে ঠেলার থেকে টানা সুবিধাজনক কেন, তো তোমরা পেয়ে যাবে 33 নম্বর পাতা ভট্টাচার্য ব্রাদার্সের, ঠিক আছে। 33 নম্বর পাতায় এটা তোমরা পেয়ে যাবে। এই যে রোলারকে ঠেলার থেকে টানা সুবিধাজনক কেন, এই যে লেখা আছে যে রোলারকে ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন, তা ব্যাখ্যা কেন করা যেতে পারে। রোলার ঠেলা, এই চিত্রটা রাখবে, এটা আঁকা দরকার নেই, এটা রাখবে, হ্যাঁ ভালো করে দেখে এই চিত্রটা রাখতে হবে কিন্তু, আর তলায় এই চিত্রও রাখতে হবে। একে কিন্তু একটা রোলার ঠেলা সুবিধা, কেন ঠেলতে বেশি বল লাগে এবং কেন আর রোলারকে ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক, এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে, ঠিক আছে, প্রথম থেকে। তো এটা বলের বিভাজনের সাহায্যে করা হয়। বোর রাদারফোর্ডের পারমাণবিক মডেল, এটা তোমরা পেয়ে যাবে 72 পাতা ভট্টাচার্য ব্রাদার্স, ঠিক আছে। এই বইটা একমাত্র বই যে বইতে কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু করা থাকে, ঠিক আছে। তো বোর রাদারফোর্ডের স্বীকার্যগুলো দেখে নাও। এই বোর রাদারফোর্ডের স্বীকার্য অনেকগুলো স্বীকার্য দেওয়া আছে, 1 2 3 4 5টা, এই 5টা আছে এবং এই পাশে একটা আছে, মোট 6টা স্বীকার্য দেওয়া আছে। এগুলো তোমাদের বইতে অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, এটা টপিকের মধ্যে আছে, এটা অবশ্যই পাওয়া উচিত, ঠিক আছে, প্রতিটা বইতে পেয়ে যাবে। বলছে 234 তলায় 90 পরমাণুর সঙ্গে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন যোগ করলে ওয়াই পরমাণু সৃষ্টি হয়। ওয়াই পরমাণুর সংকেত কীভাবে লিখবে, তাহলে লেখো ওয়াই, তাহলে দেখো উপরে কত হবে, দেখো 2টো প্রোটন যোগ হয়ে গেলে 90টা হয়ে যাবে 92, তাই তো 90টা কী হয়ে যাবে 92 হবে। এবং বলছে যে 2টো প্রোটন আর 2টো নিউট্রন যোগ করলে সেটা তো ভর সংখ্যা, তাই তো, তাহলে 2 আর 2 4 মানে 234টা 238 হয়ে যাবে, 238। এখন বলছে ওয়াই পরমাণুর নিউটন সংখ্যা কত হবে, তাহলে এক্ষেত্রে নিউটন সংখ্যা যেটা হবে, নিউটন এন দিয়ে লিখতে পারি আমরা, 238 থেকে 92 বাদ যাবে, অর্থাৎ বিয়োগ করলে যেটা হবে সেটা হলো 146। এটা কিন্তু নিউটন সংখ্যা। আশা করি বোঝা গেল। সংকেতটা কিন্তু এইভাবে লিখতে হবে, এটা কিন্তু সংকেত এবং এটা কিন্তু আমাদের কি নিউটন সংখ্যা। আশা করি বোঝা গেল। এই ছিল আমাদের 5 নম্বর স্কুল, কমপ্লিট হলো এখানেই, ঠিক আছে। এবার আছে 6 নম্বর স্কুল, সেটা আমরা নেক্সট দিন দেখবো। 6 নম্বর স্কুলটা তোমরা এই 5 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করো, ভালো করে প্র্যাকটিস করো, এবং নেক্সট দিন তোমরা আগামীকাল আবার পেয়ে যাবে 6 নম্বর স্কুলটা, ঠিক আছে। তো এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, বন্ধুদের জানাবে যে ফিজিক্স লাভার 2.0 একটা প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু কী হয়, প্রশ্নবিদ্যার সঠিকভাবে প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা সহ ভৌত বিজ্ঞানের সঠিকভাবে গাইডেন্স করা হয়, ঠিক আছে। তো চলো এই পর্যন্ত থাক, ধন্যবাদ।